Welcome everyone, I am Rima Mukherjee and I am your educator for polity. তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের একটা সিরিজ আমি স্টার্ট করেছি অলরেডি। সেখানে ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, ফিফথ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আমাদের ডিসকাশন করা হয়ে গেছে। আজকে আমরা পড়ছি সেভেন্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। এই যে 7 নম্বর সংবিধান সংশোধন আইন, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা ভীষণ ডিটেলড, তাই প্রত্যেকটা পয়েন্ট তোমাদের মনে থাকবে না। তাই সেভেন্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আমি তোমাদের সাথে ডিটেলসে ডিসকাশন করব। তাহলে চলো শুরু করা যাক। আমাদের সংবিধান যখন তৈরি হয়েছে 1950 সালে, সেই সময় আমরা দেখেছি 4-fold ক্লাসিফিকেশন অফ স্টেটস ছিল। টোটাল 29খানা স্টেট, সেটাকে আমরা 4 ভাগে ভাগ করেছিলাম, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি। পার্ট ডিতে শুধুমাত্র আন্দামান আর নিকোবর আইল্যান্ড দেখা যেত। আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকেই মানুষের একটা ডিমান্ড ছিল, একটা চাহিদা ছিল যে ভাষার ভিত্তিতে রাজ্যগুলিকে গঠন করতে হবে। এই যে মানুষের দাবি, এটার একটি চূড়ান্ত পরিণতি আমরা দেখতে পাই যখন পট্টি শ্রীরামালু, একজন কংগ্রেস লিডার, তিনি 56 ডে হাঙ্গার স্ট্রাইকের পর মারা যান। ফলে ফজল আলী কমিশনকে নিয়োগ করা হয় এবং ফজল আলী কমিশন বিষয়টা যাচাই করে দেখে যে আদতেও ভাষার ভিত্তিতে রাজ্যগুলি গঠন করা সম্ভব কি। এই ফজল আলী কমিশন রেকমেন্ডেশন দেয় যে এইভাবে 4-fold ক্লাসিফিকেশন অফ স্টেটস করলে কিন্তু চলবে না, তার জায়গায় আনতে হবে স্টেটস এবং ইউনিয়ন টেরিটরিকে। ফজল আলী কমিশনের এই রেকমেন্ডেশনের মেনেই আমরা দেখি সেভেন্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করা হচ্ছে। তার পাশাপাশি স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টও আসে। ফলে এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 4-fold ক্লাসিফিকেশনকে বাতিল করা হয়, স্টেটগুলোকে আর এ বি সি ডি এইভাবে ভাগ করা হলো না। তার জায়গায় দেখলাম 14টা স্টেট এবং 6টা ইউনিয়ন টেরিটরি এলো। আশা করছি বুঝতে পারছো, ইউনিয়ন টেরিটরির এই কনসেপ্ট আমরা কিন্তু সেভেন্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট থেকেই দেখতে পাই। যেহেতু এই পার্টটা তোমাদের ক্লিয়ার, আর্টিকেল 81-এর ওপর তার কি প্রভাব পড়লো সেটাও তোমরা সহজেই বুঝতে পারবে। আর্টিকেল 81-এ কি রয়েছে? কম্পোজিশন অফ হাউস অফ দ্য পিপল, তার মানে নিম্নকক্ষের কম্পোজিশন, লোকসভার কম্পোজিশন। দেখো, এই সময় সেভেন্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্বারা বলা হলো যে লোকসভাতে 500 জন মেম্বার স্টেটস থেকে ডিরেক্ট ইলেকশনের মাধ্যমে আসবে এবং 20 জন মেম্বার ইউনিয়ন টেরিটরি থেকে আসবে। এবং ইউনিয়ন টেরিটরি থেকে এই 20 জন ব্যক্তি লোকসভাতে কিভাবে আসবে সেই পদ্ধতি সংসদ একটি আইনের মাধ্যমে বলে দেবে। তাহলে বুঝতে পারছো, এই যে ইউনিয়ন টেরিটরির কনসেপ্ট, সেটা কিন্তু আর্টিকেল 81-এও একটা চেঞ্জ বা পরিবর্তনকে নিয়ে এলো। কারণ সেখানে বলা হচ্ছে 20 জন ব্যক্তি ইউনিয়ন টেরিটরি থেকে লোকসভাতে আসছে, কিভাবে আসছে সেটা কিন্তু পার্লামেন্ট আইন করে নির্ধারণ করবে। আশা করছি একদম ক্লিয়ার। চলো এরপর আর্টিকেল 171, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কম্পোজিশন অফ লেজিসলেটিভ কাউন্সিল। আমরা জানি যে এই মুহূর্তে 6টা স্টেট এমন রয়েছে যেটা কিনা বাইক্যামেরাল। বাইক্যামেরাল মানে কি? যেই স্টেটে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকার পাশাপাশি স্টেট লেজিসলেটিভ কাউন্সিলও থাকে। এই যে স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, তার একটা ম্যাক্সিমাম লিমিট আছে। এখন তোমরা বইতে সেটা পড়ো, কি সেটা? স্টেট লেজিসলেটিভ কাউন্সিলের সংখ্যার ম্যাক্সিমাম লিমিটটা কি? 1/3 অফ দ্য স্ট্রেংথ অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। মানে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যতজন ব্যক্তি রয়েছে স্টেট লেজিসলেটিভ কাউন্সিলে, ম্যাক্সিমাম তার 1/3 মেম্বার্স থাকতে পারে। কিন্তু তোমরা কি জানো, সেভেন্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের আগে স্টেট লেজিসলেটিভ কাউন্সিলের ম্যাক্সিমাম স্ট্রেংথ ছিল 1/4 অফ দ্য স্ট্রেংথ অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে এই যে 1/4 অফ দ্য স্ট্রেংথ অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেটাকে পরিবর্তন করে তার জায়গায় আনা হলো
সেভেন্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, অ্যান্ড এখন আমরা দেখি স্টেট লেজিসলেটিভ কাউন্সিলের ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে 1/3 অফ দ্য স্ট্রেংথ অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এটা কেন করা হলো? দেখো, বড় বড় স্টেটের কোনো অসুবিধা নেই, কিন্তু যেই স্টেটগুলো খুব ছোট, যেখানে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে অলরেডি খুব কম সংখ্যক লোক রয়েছে, সেখানে স্টেট লেজিসলেটিভ কাউন্সিলের আপার লিমিট যদি বলে দেওয়া হয় 1/4 অফ মেম্বার্স অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, হার্ডলি কয়েকটা মানুষ কাউন্সিলে থাকবে। তাই জন্য এই ডিফিকাল্টিটাকে দূর করার জন্যই সেভেন্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে বলা হলো স্টেট লেজিসলেটিভ কাউন্সিলের ম্যাক্সিমাম মেম্বার্স 1/4 নয় 1/3 অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি হবে। ক্লিয়ার? এরপর আর্টিকেল 153, সংবিধান যখন গঠন করা হয়েছে তখন আমরা দেখি বলা হচ্ছে প্রত্যেকটি রাজ্যে একটি করে রাজ্যপাল থাকবে। বাট সেভেন্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে বলা হলো যে একজন ব্যক্তি একাধিক স্টেটের রাজ্যপাল হিসেবে অ্যাপয়েন্টেড হতে পারে। ইজ দ্যাট ক্লিয়ার? আর্টিকেল 153 আমরা কি দেখতাম আগে, যে এক একটি স্টেটে এক একজন গভর্নর থাকবে। এখন আমরা কি দেখি, এটার আর কোনো প্রয়োজন নেই, একজন ব্যক্তি একাধিক স্টেটের গভর্নর হতে পারে। আর্টিকেল 153 আশা করছি ক্লিয়ার। এরপর আর্টিকেল 220-তে আমরা দেখছি একটু হাইকোর্টের রিটায়ার্ড জাজেসদের উপর রেস্ট্রিকশনস কমানো হলো। আর্টিকেল 220-তে কী বলা হয়? একজন হাইকোর্টের রিটায়ার্ড জাজ রিটায়ারমেন্টের পর কোথাও কাজ করতে পারবে না। সেভেন্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্বারা এই রেস্ট্রিকশনকে একটু সহজ করে দেওয়া হলো। সেখানে কি বলা হচ্ছে যে একজন হাইকোর্টের রিটায়ার্ড জাজ রিটায়ারমেন্টের পরে অন্য কোনো হাইকোর্টে কাজ করতে পারে অথবা সুপ্রিম কোর্টে কাজ করতে পারে। তাহলে যেখানে আগে বলা হলো একজন হাইকোর্টের রিটায়ার্ড জাজ আর অন্য কোথাও কাজ করতে পারবে না, সেই রেস্ট্রিকশনটাকে একটু সহজ করে আর্টিকেল 220-তে একটা হালকা চেঞ্জ আনা হলো, যেখানে বলা হচ্ছে একজন রিটায়ার্ড জাজ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতে পারে অথবা অন্য কোনো হাইকোর্টে প্র্যাকটিস করতে পারে। ইজ দ্যাট ক্লিয়ার? আমি একটু মার্ক করে দিই। নেক্সট পয়েন্ট, আর্টিকেল 233 এবং আর্টিকেল 231, এই দুটোই তোমরা বইতে কিন্তু পড়েছো। লক্ষ্মীকান্ত যখন ফলো করো, হাইকোর্ট চ্যাপ্টারটা যখন পড়ো, তখন কিন্তু এটার উল্লেখ তোমরা পেয়েছো। কি কি পয়েন্টস আমরা এখানে দেখলাম? দেখো, সেভেন্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্বারা পার্লামেন্টকে ক্ষমতা দেওয়া হয়েছে। পার্লামেন্ট কিন্তু একটা কমন হাইকোর্ট গঠন করতে পারে দুটো অথবা দুটো বেশি স্টেটের জন্য। তাহলে আগে আমরা কি দেখতাম, লেখা রয়েছে, আগে সংবিধানে লেখা ছিল যে এক একটি স্টেটে এক একটি হাইকোর্ট থাকবে। বাট সেভেন্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে কি বলা হলো যে না, আজকে সংসদের কাছে ক্ষমতা রয়েছে, সংসদ চাইলে একাধিক স্টেটের জন্য একটি কমন হাইকোর্ট গঠন করতে পারে। এছাড়াও সেভেন্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে সংসদকে আরেকটু পাওয়ার দেওয়া হলো। আজকে পার্লামেন্ট চাইলে একটি হাইকোর্টের জুরিডিকশন এক্সটেন্ড করতে পারে টু এনি ইউনিয়ন টেরিটরি অথবা এক্সক্লুড করতে পারে একটি হাইকোর্টের জুরিডিকশন থেকে একটি ইউনিয়ন টেরিটরিকে। ইজ দ্যাট ক্লিয়ার? সো দ্য পার্লামেন্ট ক্যান এক্সটেন্ড দ্য জুরিডিকশন অফ আ হাইকোর্ট টু এনি ইউনিয়ন টেরিটরি or exclude the jurisdiction of a high court from any union territory. তাহলে আর্টিকেল 230 and আর্টিকেল 231 এর মধ্যে কি ডিফারেন্স রয়েছে আশা করছি বুঝতে পেরেছো। এছাড়া আর্টিকেল 350A যুক্ত হলো এবং 350B যুক্ত হলো। আর্টিকেল 350A-তে কী দায়িত্ব দেওয়া হচ্ছে? স্টেটকে বলা হচ্ছে যে দেখো, যে সমস্ত ভাষার ভিত্তিতে মাইনরিটি চিলড্রেনরা রয়েছে তাদেরকে কিন্তু যথেষ্ট ফ্যাসিলিটি দিতে হবে যাতে তারা নিজেদের মাতৃভাষায় প্রাইমারি লেভেল অফ এডুকেশনে ইনস্ট্রাকশন পেতে পারে। এর পাশাপাশি আর্টিকেল 350B যুক্ত করা হলো, যেখানে রাষ্ট্রপতিকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে রাষ্ট্রপতি যাতে একজন স্পেশাল অফিসারকে ডেজিগনেট করেন, তাকে দায়িত্ব দেন, রেসপন্সিবিলিটি দেন, যাতে
ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে যারা মাইনরিটি তাদের যে প্রোটেকশন আমাদের সংবিধান দিয়েছে সেইটা সঠিকভাবে পরিচালনা করা হয়। তাহলে এই দুটো আর্টিকেল কিন্তু কমপ্লিটলি যুক্ত হলো। এর আগে যেই আর্টিকেলগুলো আমরা দেখছিলাম সেখানে আমরা কিছু কিছু চেঞ্জেস দেখতে পেয়েছিলাম, রাইট? আমার ফাউন্ডেশন কিন্তু চলছে পলিটির, তোমরা ডেফিনেটলি চেক আউট করতে পারো। মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে আনএকাডেমিতে 5টা থেকে 6:30 আমার ক্লাস থাকে। আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল। যদি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবে। তার পাশাপাশি কোনো কোয়েরি থাকলে সেটাও জানাতে পারো। আর ভবিষ্যতে কী ধরনের ভিডিওস তোমাদের চাই সেটাও আমাকে লিখে পাঠাবে। থ্যাংক ইউ, টেক কেয়ার, লেটস ক্র্যাক ইট।